আজকের অনুষ্ঠানটা বেশ চাঞ্চল্যকর। মানে আমার আপনার কল্পনার বাইরে এমন কিছু কথা বলতে চলেছি যেটা শুনলে আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। মোদির পরে প্রধানমন্ত্রীত্বের সবচেয়ে বড় দাবিদার আরএসএস এর নয়নের মণি নীতিন গডকরি। একথা আপনাদের আমরা আগেও বলেছি, আর আপনারা নিজেরাও মনে মনে বিশ্বাস করেন যে গডকরি এমন একজন প্রগতিশীল উদারবাদী নেতা যার সাথে প্রায় সমস্ত রাজনৈতিক দলের একটা সুসম্পর্ক আছে। মোদির মিথ্যে ভাষণ, লাগাতার আত্মপ্রচার, বিলাসবহুল জীবনযাত্রায় আপনি যখন তিতিবিরক্ত, আমরা প্রায় প্রত্যেকেই ধরে নিয়েছিলাম যে নীতিন গডকরি প্রধানমন্ত্রী হলে আমাদের বৈদেশিক সম্পর্ক যা আছে এই মুহূর্তে তা আবার গৌরবের জায়গায় ফিরে যাবে। আমেরিকার তুচ্ছ তাচ্ছিল্য করা বন্ধ হবে, আর দেশেও হিন্দুস্তান হিন্দুত্বের নামে যে সামাজিক রাজনৈতিক আগ্রাসন চলছে সেটা কমে একটা শান্তির পরিবেশ আসবে। কিন্তু আজ আপনাদের যে চাঞ্চল্যকর খবর দিতে চলেছি তাতে আমার আপনার এতদিনকার গডকরির প্রতি লালিত পালিত বিশ্বাস সব ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আসুন এবার পর্দাফাশ করি গডকরি সাহেবের। কিভাবে দেশের মানুষকে বোকা বানিয়ে, দিনের পর দিন বোকা বানিয়ে নীতিন গডকরি কয়েক হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছেন, আর সে কথাই বলতে এসেছি আপনাদের। অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখবেন। তথ্য প্রমাণ দিয়ে আমরা অনুষ্ঠান করতে চলেছি, দেখিয়ে দিতে চলেছি ভালো মানুষের মুখোশ পড়ে কিভাবে দেশের মানুষের টাকা নিজের এবং নিজের পরিবারকে পাইয়ে দিয়েছেন নীতিন গডকরি। নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন প্রবীর প্লাসের প্রবচন অনুষ্ঠান। নীতিন গডকরি কোন দফতরের মন্ত্রী তা আপনিও জানেন, আমিও জানি, সড়ক পরিবহন দফতরের। কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এটা আপনার নজরে এড়ায়নি, যে গডকরি সাহেব বায়োডিজেল, ইথানল, ইলেকট্রিক গাড়ি আর হাইড্রোজেন গাড়ি নিয়ে আকছার কথা বলেন পরিবেশ দূষণ নিয়েও। অথচ এই গাড়ি হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি দপ্তরের অধীন এবং পরিবেশ সংক্রান্ত আলাদা একটা দফতরও আছে কেন্দ্রে। নীতিন গডকরি, মানে যাকে ইদানিং লোকে টোল ট্যাক্স মন্ত্রীও বলেন, তিনি কথায় কথায় মানুষকে স্বপ্ন দেখাতে ভালোবাসেন। তিনি বলেছিলেন বায়োডিজেলের গল্প, যে ডিজেল তৈরি হবে চাষের জমিতে, ফলে দেশের ডিজেল আমদানি কমে যাবে, চাষিদের রোজগার বাড়বে। বলেছিলেন তিনি কয়েক লক্ষ কোটি ডলারের খরচ কমে যাবে ডিজেল আনার জন্য। আজ প্রায় 8 বছর অতিক্রান্ত হয়ে গেল, বায়োডিজেল ভারতের কোথাও চাষই শুরু হয়নি। এই নীতিন গডকরি বলেছিলেন ইলেকট্রিক গাড়ি হবে দেশের ভবিষ্যৎ। 2025-এর মধ্যে 50% গাড়ি ইলেকট্রিকের হয়ে যাবে, আরো 30% গাড়ি 2030-এর মধ্যে ইলেকট্রিক হয়ে যাবে। অর্থাৎ মোট 80% গাড়িকে 2030-এর মধ্যে রাস্তায় চলতে দেখা যাবে ইলেকট্রিকে। আজ 2025-এর আগস্ট মাস পর্যন্ত যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, সরকারি তথ্য অনুযায়ী ভারতে ইলেকট্রিক গাড়ি চলে মাত্র 4.1%। ইলেকট্রিক গাড়িতে খরচ কম, আরামদায়ক, কিন্তু সাধারণ পেট্রোল গাড়ির তুলনায় দাম অনেক বেশি। গডকরি বলেছিলেন ইলেকট্রিক গাড়ির দাম 2025-এর মধ্যে পেট্রোল ডিজেল গাড়ির দামের প্রায় সমান সমান হয়ে যাবে। তা আজও হয়নি। নীতিন গডকরি মিথ্যে আশ্বাস দিয়ে দেশের মানুষকে ইলেকট্রিক গাড়ি কেনার ব্যাপারে প্রমোশন করেছিলেন। আপনাদের মনে থাকবে সে কথা। সেই গাড়ির চার্জিং এর পরিকাঠামো কিন্তু বানাননি। লোককে ইলেকট্রিক গাড়ি কিনতে বলেছেন, কিন্তু ইলেকট্রিক গাড়ি কোথায় চার্জ হবে, কিভাবে চার্জ হবে তার পরিকাঠামোই বানাননি। মানুষকে ইলেকট্রিক গাড়ি কিনতে উৎসাহ দিয়ে বিপদে ফেলেছেন সাধারণ মানুষকে, যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা ইলেকট্রিক গাড়ি কিনেছেন। মানুষ রাস্তায় সেই গাড়ি চার্জ করতে পারছেন না, চার্জিং স্টেশনের অভাব আছে। যত চার্জিং স্টেশন আছে তার অর্ধেকই বিকল হয়ে থাকে বেশিরভাগ সময়। একে অত্যধিক দাম, অন্যদিকে চার্জিং এর এই সমস্যায় লোক ইলেকট্রিক গাড়ি কিনতে এখন রীতিমতো ভয় পাচ্ছে। অথচ ইলেকট্রিক গাড়ি খুব সুরক্ষিত গাড়ি, ভালো গাড়ি। এরপর তিনি গল্প শোনালেন হাইড্রোজেন চালিত গাড়ির।
নিজেও টয়োটা কোম্পানির হাইড্রোজেন গাড়ির প্রচার করলেন, সে গাড়ি চালালেন। তারপর যে ঘটনা তিনি ঘটালেন তাতে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। ইথানলের গাড়ির কথা বললেন, মনে পড়ছে আপনাদের? ইথানল পেট্রোলে মিশিয়ে তেলের দাম কমানোর কথাও তিনি বলেছিলেন। তবে এবার আর গালগপ্প নয়, সত্যি সত্যি পেট্রোলে 5% থেকে বাড়িয়ে 20% ইথানল তিনি করে দিলেন। এটা তার দপ্তরেরও কাজ না, পেট্রোলিয়াম দপ্তরের কাজ। তাও 5% ইথানল যেটা মিশত আমাদের পেট্রোলে, সেটাকে বাড়িয়ে 20% করলেন এই নীতিন গাডকারি। এই ইথানল তৈরি হয় চিনির মিল থেকে। 20% ইথানল মেশানো হলো পেট্রোলে, অথচ পেট্রোলের দাম কমলো তো নাই, উল্টে বাড়তেই থাকলো একটু একটু করে প্রতিদিন। রাশিয়া থেকে সস্তা তেল কিনে আমেরিকার রক্তচক্ষুর সামনে পড়লেও দেশের মানুষের তাতে কোনো উপকার হলো না। তবে নীতিন গাডকারি যে কথাটা এখনো বলেননি, সেটা হচ্ছে ইথানল মেশালে বাইক, স্কুটার বা 4 চাকার গাড়ির মাইলেজ কমে যায় অন্তত 10 থেকে 20%। আপনার 2 হুইলার বা 4 হুইলার যাই থাকুক না কেন, লক্ষ্য করেছেন কি যে তার মাইলেজ এখন উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে? কারণ ওই ইথানল। অর্থাৎ দুদিক থেকে এই দেশের মানুষকে তিনি ঠকালেন। দাম বাড়লো, মানে পেট্রোল ডিজেলের দাম বাড়লো, গাড়িতে মাইলেজ কমে গেল, তিনি তাতেই থামলেন না, আরো একবার ঠকালেন। নীতিন গাডকারি এই ইথানলের পরিমাণ 20% করে দিয়ে তা পেট্রোলে মিশিয়ে ইঞ্জিনের আয়ু কমিয়ে দিলেন। হ্যাঁ, ইথানল মেশালে ইঞ্জিনের আয়ু কমে যায়। ইথানল মেশানোর ফলে গাড়ির যন্ত্রাংশগুলোতে জং ধরে তাড়াতাড়ি, একথা তিনি বেমালুম চেপে গেলেন। দেখুন, ব্রাজিলে এই ধরনের ফ্লেক্স ফিউয়েল চালু হয়েছিল 2003 সালে। তারপর থেকে এখন পর্যন্ত এই ফ্লেক্সি ফিউয়েলের ব্রাজিলের মার্কেট কিন্তু এখন 88%। বুঝতে পারছেন, পেট্রোলের মার্কেট কমে গিয়েছে, এই ফ্লেক্সি ফিউয়েল মানে ইথানল মেশানো যে ফিউয়েল, তার কিন্তু মানে 88% মার্কেট শেয়ার তারই হয়ে গিয়েছে। ব্রাজিলের গাড়িগুলো তৈরি হয় সেভাবে যাতে গাড়ির যন্ত্রাংশের কোনো ক্ষতি না হয়। আর এদেশে গাড়ি তৈরি হয় পেট্রোলের কথা ভেবে। ফলে গাড়ির আয়ু কমে যাচ্ছে, মাইলেজ কমে যাচ্ছে এই ইথানলের ফলে। এভাবেই তিনি বারবার ঠকালেন দেশের মানুষকে। কিন্তু তিনি নিজে এবং নিজের পরিবারকে কয়েক হাজার কোটি টাকার লাভ কিভাবে পাইয়ে দিলেন, এবার তারই পর্দাফাশ করব আপনাদের সামনে। নীতিন গাডকারি যেভাবে ইথানল মেশানোর পেট্রোলের গাড়ির প্রচার করেছিলেন, তাতে ইথানল তৈরির যে কোম্পানিগুলো আছে আমাদের দেশে, তার শেয়ার বাজারে কিন্তু দাম চড় করে হু করে বেড়ে গিয়েছিল। প্রচুর মানুষ শেয়ার বাজারে ইথানল তৈরির কোম্পানিতে টাকা লগ্নি করলেন লাভের আশায়। এই ইথানল তৈরি করে হাতে গোনা 2-1টা কোম্পানি। তার মধ্যে সবচেয়ে বড় কোম্পানিটির নাম হলো মানাস অ্যাগ্রো লিমিটেড। হ্যাঁ, মানাস অ্যাগ্রো লিমিটেড। আর এই মানাস অ্যাগ্রো লিমিটেডের মালিক হলেন স্বয়ং নীতিন গডকরির ছেলে। এই ইথানল বিক্রি করে পেট্রোলিয়াম কোম্পানিগুলো থেকে নীতিন গডকরির ছেলে 1100 কোটি টাকা ইতিমধ্যে কামিয়ে ফেলেছেন। কম টাকা নয়, 1100 কোটি টাকা ইতিমধ্যে কামিয়ে ফেলেছেন। দ্বিতীয় ফায়দাটা পেয়েছে পূর্তি গ্রুপ, যার স্থাপনা স্বয়ং গডকরিজি নিজেই করেছিলেন। এটা একটা চিনির মিল, যারা আখ থেকে চিনি উৎপাদন করে এবং তার সাথে অবশিষ্ট যে অংশ আছে সেখান থেকে অ্যালকোহলও তৈরি করে, যা ওই ইথানল তৈরির কাজে লাগে। এই কোম্পানিটাও বাজারে 400 থেকে 600 কোটি টাকা ইতিমধ্যে কামিয়ে নিয়েছে। এতে আবার সরকার ভর্তুকিও দিয়েছে। ভাবতে পারেন, চাষিদের ভর্তুকি দেওয়া যাবে না, সেটা রেবড়ি, কিন্তু এইসব কোম্পানিগুলোকে ভর্তুকি দিয়েছে সরকার। এসব ছাড়াও আইডিয়াল এনার্জি প্রজেক্ট লিমিটেড বলে একটি কোম্পানি আছে, যারা এই বায়োফিউয়েল বানিয়ে থাকে। এই কোম্পানিটি 150 কোটি টাকার সরকারি টেন্ডারও পেয়ে গিয়েছে। আর এই আইডিয়াল এনার্জি প্রজেক্ট কোম্পানিটির মালিকও হলেন নীতিন গাডকারির পরিবারের একজন। টয়োটা কির্লোস্কার কোম্পানি, যারা কখনো বায়োডিজেল, বায়োফুয়েল, কখনো হাইড্রোজেন গাড়ির প্রমোশন গডকারি সাহেবকে দিয়ে করিয়েছেন, অথচ সেই গাড়ির শুধু একটা মডেলই দেখা গিয়েছে, যেটা নীতিন গাডকারি দেখিয়েছেন, বাজারে সেটা তারা বিক্রি করেননি। সেই টয়োটা কোম্পানি হচ্ছে আমাদের নীতিন গাডকারির খুব প্রিয় কোম্পানি।
তারা শুধু টেকনোলজি দেবার জন্য বা টেকনোলজি দেবার নামে সরকারের কাছ থেকে ইতিমধ্যে 800 কোটি টাকা সাবসিডি হাতিয়ে নিয়েছে। অথচ এখনো এখনো পর্যন্ত একটাও বায়োডিজেল, বায়োপেট্রোল বা হাইড্রোজেন গাড়ি বাজারে তারা আনেননি। একটাই গাড়ি হাইড্রোজেনের তারা বানিয়েছিলেন, সেটা নীতিন গাডকারিকে আবার উপহার হিসেবে দিয়েও দিয়েছে। যে চিনি মিল থেকে অ্যালকোহল তৈরি হয়, সেই চিনি মিলে প্রতি লিটার অ্যালকোহলের জন্য 6.5 টাকা ভর্তুকি দিয়ে থাকে আমাদের সরকার। সেটা আমার আপনার ট্যাক্সের টাকা। এই পরিমাণটা কত জানেন? 18,500 কোটি টাকা গত 3 বছরে। অর্থাৎ 18,500 কোটি টাকা এই 3 বছরে নীতিন গাডকারি সরকারের কাছ থেকে ভর্তুকি বাবদ কামিয়ে নিয়েছে। আর সরকার ভর্তুকি দেবে কোত্থেকে? আমার আপনার ট্যাক্সের টাকা থেকেই দেবে। চিন্তা করে দেখুন, নীতিন গাডকারির ছেলের কোম্পানি মানস অ্যাগ্রো লিমিটেডের শেয়ারের দাম 55 টাকা থেকে বেড়ে 102 টাকা হয়ে গিয়েছে এবং 1100 কোটি টাকার মুনাফা লুটে নিয়েছে নীতিন গাডকারির ছেলে। তার কারণ, নীতিন গাডকারি লাগাতার ইথানল মিশ্রিত পেট্রোল গাড়ির প্রচার করে গিয়েছেন। তার ফলে তার কোম্পানির ছেলের কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আগেই বলেছি, গডকারি সাহেব পেট্রোলিয়াম মন্ত্রী নন, গডকারি সাহেব হেভি ইন্ডাস্ট্রিরও মন্ত্রী নন, পরিবেশ দফতরেরও মন্ত্রী নন। অথচ এই দফতরের মন্ত্রীদের বদলে তিনি একের পর এক সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন, ঘোষণা করে যাচ্ছেন। আর ওদিকে তিনি যে দফতরের মন্ত্রী, অর্থাৎ সড়ক পরিবহন দফতরের, যাদের কাজ হলো হাইওয়ে তৈরি করা, সেই হাইওয়ে তৈরি করার কাজে 18 কোটি টাকা খরচ প্রতি কিলোমিটারের রাস্তা বানাতে হয়, সেখানে সেই রাস্তাই বানানো হয়েছে 45 কোটি টাকায়। অর্থাৎ প্রতি কিলোমিটারে 27 কোটি টাকা ঘাপলা করা হয়েছে। আর এদেশে ইতিমধ্যেই কিন্তু কয়েক হাজার কিলোমিটার হাইওয়ে তৈরি হয়ে গিয়েছে। ভাবতে পারছেন কত হাজার কোটি টাকার ঘোটালা হয়েছে শুধু রাস্তা বানানোর ক্ষেত্রেই? টোল ট্যাক্স বসিয়েও সেই রাস্তা বানানোর খরচ উঠছে না কিছুতে। দেনার দায়ে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এবার ডুবে যেতে বসেছে। এখন এই গডকারি সাহেবের মাথায় ঢুকেছে এই রাস্তাগুলো প্রাইভেটাইজেশন দরকার, অর্থাৎ রাস্তাগুলোকে বেসরকারিকরণ করতে হবে, বেসরকারি হাতে দিতে হবে। এমনিতেই সারা পৃথিবীর মধ্যে এদেশেই পেট্রোল ডিজেলের দাম সবচেয়ে বেশি, টোল ট্যাক্স সবচেয়ে বেশি। এবার হাইওয়েগুলো যদি আদানি আম্বানিরা কিনে নেয়, টোল ট্যাক্স কোথায় গিয়ে পৌঁছবে কল্পনাও কি করতে পারছেন? ভাবতে পারছেন? এমনি টোল ট্যাক্স অনেক বেশি, আদানি আম্বানিরা যদি রাস্তাগুলো কিনে নেয় তাহলে কত গুণ টোল ট্যাক্স বাড়তে পারে ধারণা আছে কোনো? প্রতিদিন নতুন নতুন আকাশ কুসুম টেকনোলজির কথা বলে আনেওয়ালা 5 সাল মে এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, এসব বলে মিথ্যে স্বপ্ন দেখিয়ে নীতিন গাডকারি গত 11 বছরে তার নিজের পরিবারকে কয়েক হাজার কোটি টাকার ফায়দা করে দিয়েছেন। তাছাড়া রাস্তা তৈরির প্রতি কিলোমিটারে 27 কোটি টাকার কাটমানি তো আছে। তাকে আমরা ঠিক চোর বলতে পারছি না। তিনি ডাকাতি করেছেন। তিনি ডাকাতি করেছেন দেশের মানুষের সাথে, মিথ্যাচার করেছেন দেশের মানুষের সাথে। মন্ত্রী পদে থেকে নিজের পরিবারের লোকজনকে ফায়দা পাইয়ে দিয়েছেন। দেশের কোনো মিডিয়া, আমাদের রাজ্যের এগিয়ে রাখা, চোখ রাখা চ্যানেল, এগুলো কখনো বলেছে কি আপনাদের কথা? নকিং নিউজ ইউটিউব চ্যানেলের গিরিজেশ বশিষ্ঠ প্রথম এই হিন্দিতে এর পর্দাফাশ করেছিলেন, আর বাংলায় প্রথম করলাম আমরা। এবার আপনি ভাবতেই পারেন যে প্রধানমন্ত্রীর নাকের ডগায় বসে তারই মন্ত্রিসভার একজন মন্ত্রী এই রকম চুরি করে যাচ্ছেন আর তিনি কিছুই বলছেন না কেন? এটা আপনাদের মনে হতেই পারে, যখন আদায় কাজকলায় সম্পর্ক মোদির সাথে গডকারি। দেখুন, মোদির সেই ক্ষমতাই নেই নীতিন গাডকারিকে কিছু বলার। যতই অপমান করুক মোদিকে, তা মেনেই নিতে হবে মোদিকে। গডকারির মাথায় আছে আরএসএস এর হাত। গডকারির ওপরে চাপ বাড়ালে আরএসএস মোদির চেয়ার ধরে এমন টান মারবে, তখন ঝোলা উঠিয়ে ফকির হয়ে ঘুরে বেড়াতে হবে আমাদের মোদিজিকে। মোদি আদানির সব তথ্য আছে আরএসএস এর হাতে। ফলে সরকারে থাকার সুবাদে একদিকে প্রধানমন্ত্রী, একদিকে সড়ক পরিবহন মন্ত্রী, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী যেদিক থেকে পারছে লুটতরাজ চালাচ্ছে। সবাই সবার গোপন কর্মটি কিন্তু জানেন। কেউ কারোর বিরুদ্ধে মুখ খোলেন না। সব হচ্ছে ওই ভাগ বাটোয়ারা করা সুবন্দোবস্ত, একদম সুবন্দোবস্ত করে রেখেছেন।
আর দেশের মানুষের নাভিশ্বাস উঠছে প্রতিদিন দিন গুজরান করতে। লাভের গুড় খাচ্ছে কয়েকটা কোম্পানি, আর তার আড়ালে থাকা মন্ত্রী শান্তিরা। আর আমি আপনি ভাবছি দেশের শত্রু হচ্ছে আসলে মুসলমানেরা, তাই হিন্দু রাষ্ট্র গঠন করতেই হবে। আর সেটা পারবে একমাত্র নরেন্দ্র মোদী, অমিত শাহ আর ওই নীতিন গডকারিরাই। আর সঙ্গে আছে আরএসএস এর ছত্রছায়া। প্রতিদিন এভাবেই আমাদের মূর্খ বানিয়ে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে এইসব মন্ত্রীরা আর ওই তার মন্ত্রীদের সামনে থাকা এই কোম্পানিগুলো। আর আমরা পড়ে আছি হিন্দু মুসলমান নিয়ে। আর কতদিন? এই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে, উত্তর দেবেন কমেন্টে। আজ রাত্রে আসবেন অরূপ সেনগুপ্ত তার অরূপের অগ্নিশেল নিয়ে রাত 9টায় আমাদের এনকে ডিজিটাল চ্যানেলে। সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সকলে ভালো থাকবেন। নমস্কার।